হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 সায়েন্সের চ্যাপ্টার 1 পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার পার্ট থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন নেব। এগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, প্রত্যেকে নোটিফিকেশন অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। শুরু করা যাক। সবার প্রথমের প্রশ্ন দেখো কি দিয়েছে। শক্তি কাকে বলে? প্রচলিত ও অপ্রচলিত শক্তির উৎস বলতে কি বোঝায়? প্রচলিত শক্তির উৎসগুলোর মূল বৈশিষ্ট্য লেখো। ওকে, নেক্সট দিয়েছে পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে? এর বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে আমরা প্রতিটা প্রশ্ন নেব। আরও আছে প্রশ্ন, পরিবেশ বান্ধব শক্তির উৎস কী কী হতে পারে? পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা লেখো। উত্তর আমরা লিখব। শক্তি কাকে বলে সবার আগে লিখব, কোনো সজীব বা জড়বস্তুর কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। এই শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করা যায়। নেক্সট প্রশ্নের উত্তর আমরা লিখব, জনবীকরণযোগ্য বা প্রচলিত শক্তির উৎস। ওকে, এটা জনবীকরণযোগ্য বা প্রচলিত শক্তির উৎস। এখানে আমরা লিখব আধুনিক সভ্যতার দৈনন্দিন জীবন যাত্রা বা শিল্পগত চাহিদা মেটাতে প্রয়োজনীয় শক্তির অধিকাংশই কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, প্রবাহিত জলের শক্তির ইত্যাদির উৎস থেকে আহরণ করা হয়। দীর্ঘদিন ধরে এ জাতীয় উৎসগুলির থেকে শক্তি সংগ্রহীত হয়ে আসছে বলে এদের চিরাচরিত বা প্রচলিত শক্তির উৎস বলে অভিহিত করা হয়। তাহলে প্রচলিত শক্তি হলো। এবার অপ্রচলিত শক্তিটা নেব। বলছে নবীনীকরণযোগ্য বা অপ্রচলিত শক্তির উৎস। এখানে লিখব, যে শক্তি উৎসগুলি বর্তমান সময়ে শক্তির চাহিদা পূরণের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত না হলেও আগামী দিনের মুখ্য শক্তি উৎপাদক ব্যবস্থা হয়ে উঠবে বলে মনে করা হয়, তাদের অচিরাচরিত শক্তি বা অপ্রচলিত শক্তি উৎস বলে। একাধিকবার শক্তি উৎপাদনের কাজে ব্যবহারযোগ্য হওয়ায় এদের নবীনীকরণযোগ্য উৎস বলা যেতে পারে বা বলা হয়ে থাকে। বায়ু প্রবাহের শক্তি, সৌরশক্তি, জৈব শক্তি ইত্যাদি অপ্রচলিত শক্তির উৎস থেকে প্রাপ্ত শক্তি আর কি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন, অপ্রচলিত শক্তির বৈশিষ্ট্য। ঠিক আছে, অপ্রচলিত এটা শক্তি হবে, শক্তির উৎসগুলির মূল বৈশিষ্ট্য। এখানে লিখব, অপ্রচলিত শক্তির উৎসগুলো সহজলভ্য, এটি পুনর্নবীকরণযোগ্য অর্থাৎ বারংবার শক্তি উৎপাদনের কাজে ব্যবহার করা যায়। এই শক্তির উৎসগুলি প্রাকৃতিক উপাদান হওয়ায় সহজে নিঃশেষিত হওয়ার সম্ভাবনা কম। এই শক্তির উৎসগুলি ব্যবহারে পরিবেশ দূষণ কম ঘটে। নেক্সট, পরিবেশ বান্ধব শক্তি। এখানে আমরা লিখব সৌরশক্তি, বায়ু শক্তি, জৈব শক্তি, জোয়ার ভাটার শক্তি, ভূতাপীয় শক্তি প্রভৃতি শক্তির উৎসগুলি প্রায় দূষণমুক্ত। এ কারণে এই শক্তি থেকে পরিবেশ ও জীবজগতের ক্ষতির সম্ভাবনা খুব কম হয়, তাই এগুলিকে বলা হয় পরিবেশ বান্ধব শক্তি। নেক্সট লিখব পরিবেশ বান্ধব শক্তির বৈশিষ্ট্য। এখানে লিখব সহজলভ্য, বারংবার ব্যবহার করা যায়, পরিবেশ দূষণ সৃষ্টি করে না, নিঃশেষিত হওয়ার সম্ভাবনা কম। নেক্সট পয়েন্টে আমরা লিখব হচ্ছে পরিবেশ দূষক নয় এমন কয়েকটি পরিবেশ বান্ধব শক্তির উৎস হলো সৌরশক্তি, বায়ু শক্তি, জৈব শক্তি, জোয়ার ভাটার শক্তি। পরের প্রশ্ন ছিল পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা লেখো। এই প্রশ্নের উত্তরে আমরা লিখব, পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা হলো পৃথিবীতে প্রচলিত শক্তির উৎস হিসাবে জীবাশ্ম জ্বালানির পরিমাণ ধীরে ধীরে কমছে, তাই ক্রমবর্ধমান শক্তির চাহিদা পূরণের জন্য পরিবেশ বান্ধব শক্তির উৎসগুলির ব্যবহার বাড়াতে হবে। হলো, তাহলে এটা আমাদের হয়ে গেল। নেক্সট পরের প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তির ব্যবহার লেখো। নেক্সট সঙ্গে প্রশ্ন রয়েছে, তিনটি জীবাশ্ম তেলের নাম লেখো এবং ওইসব জীবাশ্ম তেল থেকে প্রাপ্ত শক্তির ব্যবহার লেখো। ওকে, নেক্সট প্রশ্ন রয়েছে, জীবাশ্ম জ্বালানি দহনের ফলে উদ্ভূত পরিবেশ দূষণগুলির
প্রতিকারের উপায় লেখো। নেক্সট হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহারের অসুবিধাগুলো লেখো। তাহলে পরপর আমাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে। আরেকটা প্রশ্ন রয়েছে অথবা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো দরকার কেন, হলো উত্তর লিখ। সবার প্রথমে লিখবো হচ্ছে জীবাশ্ম জ্বালানির থেকে প্রাপ্ত শক্তিগুলোর ব্যবহার। প্রথমে লিখব কয়লা দহনে যে তাপশক্তি উৎপন্ন হয় তা ব্যবহার করে তাপবিদ্যুৎ উৎপন্ন করা হয়। খনিজ তেল বা পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত পেট্রোল, ডিজেল প্রভৃতি জেনারেটর, মোটর গাড়ি, পাওয়ার টিলার ইত্যাদি চালাতে ব্যবহৃত হয়। নেক্সট আমরা লিখব খনিজ তেল থেকে প্রাপ্ত কেরোসিন রান্নার কাজে, হেরিকেন, টেবিল ল্যাম্প আলো জ্বালাতে ব্যবহৃত হয়। প্রাকৃতিক গ্যাস রান্নার কাজে ব্যবহৃত হয় বা অপেক্ষাকৃত কম বায়ুদূষক। পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত উপজাত পদার্থ যেমন ন্যাপথা, এটা হচ্ছে প্যারাফিন, ওয়াক্স প্রভৃতি প্রসাধনী দ্রব্য হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্নের উত্তরে আমরা লিখব হচ্ছে 3টি জীবাশ্ম তেল হলো পেট্রোল, ডিজেল আর কেরোসিন। ওকে, এবার ব্যবহার আমরা কি লিখব না, ব্যবহার আমরা লিখব হচ্ছে 1 নম্বর দিয়ে মোটর গাড়ি চালাতে, স্টোভে আগুন জ্বালাতে, হেরিকেন, টেবিল ল্যাম্পে আলো জ্বালাতে, জ্বালানি রান্না করতে, লঞ্চ চালাতে, পাওয়ার টিলার চালাতে ব্যবহার করা হয়। নেক্সট পরের প্রশ্ন আমাদের ছিল হচ্ছে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে উদ্ভূত পরিবেশ দূষকগুলির প্রতিকারের উপায় লেখো। এখানে আমরা লিখব জীবাশ্ম জ্বালানি দহনের ফলে পরিবেশ ক্রমাগত দূষিত হচ্ছে, তাই পরিবেশকে বাঁচাতে নিম্নলিখিত প্রতিকারগুলো মেনে চলতে হবে। যথাসম্ভব জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে তার পরিবর্তে অপ্রচলিত ও নবীকরণযোগ্য পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার করতে হবে। বনসৃজন গড়ে তুলতে হবে। এলপিজি ও সিএনজির ব্যবহার বাড়াতে হবে। এবার জীবাশ্ম জ্বালানি ব্যবহারের অসুবিধাগুলো আমরা লিখব। জীবাশ্ম জ্বালানি ব্যবহারে অসুবিধাগুলি হলো মোটর গাড়ি, বাস, ট্রাক প্রভৃতির থেকে নির্গত ধোঁয়ার মাধ্যমে পরিবেশে মিশছে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস, ফলে পরিবেশ দূষিত হচ্ছে। এই দূষিত গ্যাস আমাদের শরীরে প্রবেশ করে নানা রোগের সৃষ্টি করছে, যেমন মাথা ধরা, শ্বাসকষ্ট, ফুসফুস সংক্রান্ত সংক্রমণ, চোখ জ্বালা প্রভৃতি। যানবাহন ও শিল্পক্ষেত্রে এই জ্বালানির ব্যাপক ব্যবহারের ফলে বায়ুতে গ্রিনহাউস গ্যাসের মাত্রা বাড়ছে, ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে ও সমুদ্রের জলতলের উচ্চতা বাড়ছে, মরুভূমি অঞ্চল বাড়ছে, বনভূমি ও জলাভূমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্লিয়ার? লাস্টে একটু লিখে দেবো এই নানাবিধ সমস্যায় একদিন পৃথিবীর বুকে মানুষের অস্তিত্ব বিলুপ্ত করতে পারে। নেক্সট সৌরশক্তি ব্যবহারের সুবিধা অসুবিধা লেখো। সুবিধা বলে লিখব সৌরশক্তি ব্যবহারের সুবিধা হলো এটি নবীকরণযোগ্য, দূষণমুক্ত এবং এই শক্তি উৎপাদন ব্যবস্থার রক্ষণাবেক্ষণের খরচ অতি সামান্য। নেক্সট সৌরশক্তি আবদ্ধকারী উপকরণ বা ব্যবস্থাগুলি ছোট জায়গাতে বসানো যায়। অসুবিধাগুলো লিখব। সৌরশক্তি ব্যবহারের প্রধান অসুবিধা হলো 1 নম্বর দিয়ে লিখব ভূপৃষ্ঠের আপাতিত সূর্যালোকের পরিমাণ ধ্রুবক নয়। সংশ্লিষ্ট জায়গার অবস্থান, দিনের সময়, বছরের সময়, আবহাওয়ার অবস্থা ইত্যাদি বিষয়গুলির উপর আপাতিত সৌরশক্তির পরিমাণ প্রত্যক্ষভাবে নির্ভরশীল। নেক্সট লিখব একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট মুহূর্তে লভ্য সৌরশক্তির পরিমাণ যথেষ্ট না হলে কার্যকারী হারে সৌরশক্তি সংগ্রহের জন্য বড় এলাকা বা পৃষ্ঠতলের প্রয়োজন হয়ে থাকে, যা সবসময় পাওয়া সম্ভব নয়। তাহলে প্রশ্নগুলো দিলাম, এগুলো ইম্পর্টেন্ট। একটু পরে আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, ভালো থেকো।